আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচারের টার্গেট এখন পুলিশ, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী নির্বাচনে বাহিনীকে কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন, নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ চূড়ান্ত, 15 দিনে তদন্ত এবং 3 মাসে বিচার শেষ করার বিধান। গণতন্ত্রের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করার অভিযোগ। ওআইসির 11 দেশের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক। সব সংস্কারের সমর্থনের আশ্বাস। প্রবাসীদের প্রক্সি ভোটের বিকল্প নেই বলছে নির্বাচন কমিশন। এবং ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। লাল সবুজের জার্সিতে খেলতে ইংল্যান্ড থেকে উড়ে এলেন হামজা চৌধুরী, দেশকে জেতানোর প্রত্যয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে অনেকে ক্ষমতা দেখাতে চাইলেও দায়িত্ব পালনে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলার পায়তারা করছে উল্লেখ করে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই থাকুক কারো পক্ষ না নিয়ে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। অতীত ইতিহাস থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীকে ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট ইয়াসিন রানার। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ডক্টর ইউনূস। পুলিশকে গত 16 বছরের নেতিবাচক কর্মকাণ্ড ভুলে গিয়ে নতুন বাংলাদেশের মানবিক পুলিশ হবারও নির্দেশ দেন তিনি। বলেন, ভালো কাজের মাধ্যমে অতীতের খারাপ কাজ ঢেকে ফেলতে হবে পুলিশ বাহিনীকে। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ। 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি। পুলিশ সদস্যদের আইনের মধ্য থেকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে যেন কাজ না করে তারা। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাদের আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে। আর যদি বলছে হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না। ডক্টর ইউনূস বলেন, পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা তৈরির কাজ করছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সেজন্য বাহিনীর সদস্যদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। দেশের অবহেলিত অংশ যেন ক্ষমতাবানদের দ্বারা নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন করছে সরকার। এজন্য নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে 15 দিনে তদন্ত শেষ এবং 3 মাসের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। শিশু ধর্ষণের বিচারে করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। ডিএনএ পরীক্ষা ছাড়াও মামলা রায় দিতে পারবেন বিচারক। ধর্ষণে অভিযুক্ত হতে পারেন নারী পুরুষ যে কেউ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
রিপোর্ট মাহবুব কবির চপলের। সংযমের মাস রমজান, অথচ সংযম হারিয়ে বিকৃত কাজ করছে নরপিশাচরা। একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। ধর্ষণ কাণ্ডে আতঙ্কিত ক্ষুব্ধ দেশবাসী, বিশেষ করে মাগুরার শিশু আসিয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সবখানে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামেন নারী পুরুষ সবাই। এই অপকর্মের লাগাম টানতে আইনের অস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ধর্ষকদের দ্রুত শাস্তি দিতে সংশোধন করা হচ্ছে বেশ কয়েকটি বিধান। এর মধ্যে রয়েছে তদন্ত শেষ করবার সময় 1 মাস থেকে কমিয়ে 15 দিন নির্ধারণ, মামলার বিচার কাজ 6 মাসের পরিবর্তে 3 মাসে শেষ করা, শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোর করে ধর্ষণের আলাদা সংজ্ঞা নির্ধারণ, রাজশাহী ও চট্টগ্রামে 2টি ডিএনএ ল্যাব স্থাপন। আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। এই আইনের মধ্যে বিধান করেছি প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। তবে শুধু আইন সংশোধন করে ধর্ষণ কমানো সম্ভব হবে না বলে মনে করছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। আইনের সংশোধনের যে বিষয়বস্তু, যে শাস্তি বৃদ্ধি করে দমন করা হবে, সেটার সাথে আমরা একেবারে একমত না। শাস্তি বৃদ্ধি কোনোদিনই কোনো অপরাধ দমনে সাহায্য করে নাই, কোনো ভূমিকা পালন করে না। দেশে ধর্ষণ ঠিক কী কারণে বেড়ে গেছে সেটির তদন্তের পরামর্শ নারী অধিকার কর্মীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরতে সাইবার যোদ্ধাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় অনলাইন অ্যাক্টিভিস্টরা যেভাবে ভূমিকা রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে এখন আবারও তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, ঘটনাকে বিকৃত করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করেছিল, এখন আবারও একই রকম চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব,
সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সাইবার যোদ্ধাদের জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটারদের কাছে যুক্তিতর্ক দিয়ে বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও লুটপাটের অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিশু আসিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ও হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নেয়া গণতান্ত্রিক শক্তিগুলোকে বিতর্কিত করতেই অস্থিরতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সকল বিভ্রান্তি ও অনিশ্চয়তা দূর করে একটি সুন্দর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস জনগণের আস্থার প্রতিদান দেবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপরে। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনার এক উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে, এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নেই। আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? দেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরনো পল্টনে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় আমিরে জামায়াত বলেন, দল হিসেবে মতপার্থক্য থাকতেই পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই বিভেদ যেন মতবিরোধে পরিণত না হয় সে ব্যাপারে রাজনীতিবিদদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি। ডেমোক্রেসিতে একটা কথা আছে, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসলে একমত হই, দ্বিমত পোষণ করা। মতের পার্থক্য হোক, কিন্তু মতবিরোধ না হোক। আমরা পার্থক্যে যেন আটকে থাকি, এর পরে যেন আর পা না বাড়াই। কিন্তু দুঃখের বিষয়, আমরা পার্থক্য থাকি না, আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি। বড় পরিসরের প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ জানাউল্লাহ। এ বিষয়ে ওআইসির পরামর্শ চেয়েছেন ইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত 11 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় নির্বাচন সহ সব সংস্কারের সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওসমান। রিপোর্ট আদ্দিন সজীবের। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে আলোচনা হচ্ছে জনমনে, রাজনৈতিক অঙ্গনে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশি বিদেশি নানা পক্ষের সঙ্গে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন ঢাকায় ওআইসিভুক্ত 11টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছিলেন 4 কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেও গুরুত্ব পায় প্রবাসীদের ভোট নিশ্চিতের বিষয়টি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দিতে গিয়ে যাতে আইনগত ঝামেলায় না পড়ে সেদিকটিও দেখবে কমিশন। আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা, এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার।
যে উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। ওআইসিভুক্ত দেশগুলোর পক্ষে কথা বলেন মালয়েশিয়ার মিশন প্রধান, জানান জাতীয় নির্বাচন সহ জরুরি সব সংস্কারে সমর্থন আছে তাদের। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. আগামী নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। মেট্রো রেলের 4 কর্মীকে হেনস্থাকারী এমআরটি পুলিশের ইন্সপেক্টরকে ক্লোজড এবং অপর একজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি আরও জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ায় সকাল 10টার পর থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। সচিবালয় স্টেশনে রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমআরটি পুলিশ সদস্যদের সাথে মেট্রো রেল কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন মেট্রো রেল কর্মীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মেট্রো রেল চললেও কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় একক যাত্রা টিকিট বিক্রি কার্যক্রম ব্যাহত হয়। এই সুযোগে ফ্রিতে ভ্রমণ করেন অনেকেই। রাষ্ট্র হারায় অর্থ। ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে স্যার 2 জনকে অলরেডি তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি পূরণ করায় সকাল 10টার পর থেকে পুরোদমে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। পরে যারা টিকিট না কেটে ভ্রমণ করেছেন তাদের মধ্যে অনেককে আবার পুনরায় টিকিট কাটতে হয়েছে। $40 টাকা দেন, সবাই লাইনে আসে। এখন একজন মানুষ যদি লাইন ছাড়া আসে, তাকে আমি কিভাবে সার্ভিস দিব বলেন? টিকেটের লাইনে একবার দিলে ওইদিকে দিলে কাউন্টার বন্ধ করে আবার এদিক দিকে দেয় না। সচিবালয় থাকলে আমাদের বললো আজকে মেট্রো রেল ফ্রিতে চালু হচ্ছে, আপনারা মেট্রো রেলে চলে যান। আমরা উঠে চলে আসছি, এই জায়গায় আবার টিকেটের জন্য দাঁড়াই থাকছে। এটা কোন ধরনের ব্যবস্থা? আমার এক্সাম চলতে আছে, আমি এক্সাম দেবো না, টাইম শেষ হয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ধরনের ভোগান্তির সমালোচনা করেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লোডশেডিং এর শিডিউল 24 ঘন্টা আগে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই রুল জারি করেন। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং দেয়া হয়, ফলে এসব এলাকার পোল্ট্রি সহ উৎপাদনমুখী নানা শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর সুবিধা দিয়ে পুঁজিবাজারের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স অব্যাহতির দাবির প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তাগিদ দেন পুঁজিবাজারের সুশাসন প্রতিষ্ঠার। শেয়ার বাজার ধসের পেছনে আইসিবির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন এনবিআর প্রধান। রিপোর্ট শরফুল আলমের। বিনিয়োগের অন্যতম উৎস পুঁজিবাজার। শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায়ীরা তাদের উদ্যোগকে প্রসারিত করে থাকেন। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার উপর 15 ভাগ হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। মন্দার বাজারে আটকে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে এবার এই ট্যাক্স মওকুফ চান ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন। কমোডিটি ডেরিভেটিভস এবং ইকুইটি ডেরিভেটিভস সহজে বাজারে আনার জন্য আমরা এই সেগমেন্টগুলোতে এনবিআর এর কাছে কর প্রকাশ প্রস্তাব করছি। মার্জিন অ্যাকাউন্টে আমাদের প্রায় 15-16 হাজার কোটি টাকা অনাদায়ী আছে, সেটা এখন আদায়যোগ্য করার জন্য অনেক মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস যে ইন্টারেস্ট, ফ্যাক্টর ইন্টারেস্টে ছাড় দিচ্ছে। টোটাল ওয়েভার চাচ্ছি না,
আনলিস্টেড গুলোর জন্য বা হচ্ছে অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার, বরং রাজস্ব হারাচ্ছে সরকার। এই সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রকমের বেনিফিট স্টক মার্কেটগুলোকে দিয়েছি, দেখা গেল কিছুই কাজ হয়নি, খামাখা আমরা রেভিনিউ লস করতেছি, মার্কেটে কোনো উন্নতি হচ্ছে না। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো, খেয়াল করেন। তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগারদের জন্য করতে চাচ্ছেন, তারা এখান থেকে এসে মানে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। আমি আইসিবির এমডিকে শুধু এইটুকু বলেছি, আপনি আপনার স্বার্থটা দেখেন, আপনি যদি আপনার স্বার্থ দেখেন তাইলে মার্কেট ভালো হয়ে যাবে। সেটা না করে আপনারা কি করেছেন, পুরা মানে এই ইয়েরকে কি বলে শেয়ার বাজারের এই ধসের পিছনে আপনাদের অবদান আছে। আগামী অর্থ বছরে আবগারি শুল্ক কমানোর আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তুলাকে শিগগিরই কৃষি পণ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার 2 মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে জানিয়ে জরুরি ভিত্তিতে এনবিআরকে দেশীয় তুলার উপর আরোপিত ট্যাক্স প্রত্যাহারের আহ্বান জানান উপদেষ্টা। তিনি জানান, ওমান প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানো উচিত হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্তত পক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে উড়ে এলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন প্রবাসী এই ফুটবলার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় ভারতের বিরুদ্ধে দেশকে জেতানোর প্রত্যয় জানান তিনি। আরো জানাচ্ছেন এস এম আশরাফ। দেশের জার্সি পরার আগেই হামজা চৌধুরীকে নিয়ে রীতিমতো আলোড়ন। বিমানবন্দরের বাইরে শত মানুষের প্রতীক্ষা, পতাকা, ব্যানার আর বাদ্যযন্ত্র নিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি সকাল থেকেই। ভক্তদের স্লোগান, ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা হামজা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বের হলেন তিনি। এরপর সামনে যা দেখলেন তাতে অবাক না হয়ে উপায় ছিল না। গণমাধ্যম কর্মী আর দর্শকদের ফুটবল নিয়ে পাগলামোর আভাসটা প্রথম দিনই পেয়ে গেলেন। ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। শুরুতেই যেন ভারতকে কড়া বার্তা দিয়ে দিলেন তিনি এসেছেন দেশকে জেতাতেই। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। কত ভালো লাগতেছে। গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটও প্রস্তুত নিজ এলাকার সন্তানকে বরণ করে নিতে। সেখানে বইছে উৎসবের আমেজ। এক নজর দেখার অপেক্ষায় হাজারো মানুষ। মঙ্গলবার ঢাকায় আসবেন এই ফুটবলার, এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে এই মিডফিল্ডারের। এস এম আশরাফ, এটিএন বাংলা। চলমান সংস্কার দীর্ঘস্থায়ী করতে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, পৃথক সচিবালয় হলে সুপ্রিম কোর্ট নির্বাহী বা অন্যান্য শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিচার বিভাগের সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এবার ঈদের লম্বা ছুটি পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে ঘরমুখী মানুষের যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক করা সম্ভব বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ঘরমুখী মানুষের চাপ সামলাতে ধাপে ধাপে কলকারখানা ও পোশাক শ্রমিকদের ছুটি দেওয়ার পরামর্শ তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদ যাত্রায় ভোগান্তির পাশাপাশি এবার সড়ক মহাসড়কে ডাকাতির শঙ্কা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। সড়কের ডাকাতি ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশকে স্পটে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার পরিবর্তে ঈদের 10 দিন আগে থেকে প্যাট্রোলিং ডিউটি নির্দেশনা দিতে হবে। সড়কে ডাকাতি এবং ছিনতাই বন্ধে গোয়েন্দা সংস্থার কর্মীদের সড়কে সক্রিয় রাখতে হবে। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মকর্তা কর্মচারীরা। সংস্থাটির সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এক পর্যায়ে উত্তরা সড়কও অবরোধ করেন তারা। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি এফজেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11:30টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন এভিয়েশন সিকিউরিটি বিভাগ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করলেও নতুন করে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ গঠনের প্রস্তাব প্রণয়ন করা হয়েছে, যা উদ্বেগজনক বলে দাবি করেন বক্তারা। আগামী 5 বছরের মধ্যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ ব্যাংকের মোট ঋণের 20 ভাগই বিতরণ করা হবে। এই ঋণের পরিমাণ 2029 সালের মধ্যে 27 ভাগ বাড়ানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসএমই ঋণ বিতরণ সহজ করতে প্রতিটি ব্যাংকে আলাদা বিভাগ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণের সীমা 70 থেকে 100 কোটিতে বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএমই খাতে ঋণের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে আখের সাথে বিভিন্ন সাথী ফসল লাভজনক হওয়ায় জয়পুরহাটে দিন দিন বাড়ছে এর চাষাবাদ। ইতিমধ্যেই সাথী ফসল চাষের সুফল পেতে শুরু করেছেন জেলার আখ চাষিরা। এ বিষয়ে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। একই সাথে কয়েকটি ফসল ওঠায় আখ চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আখ চাষ করতে 12 থেকে 14 মাস সময় লাগে। দাম কমে আসায় আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন জয়পুরহাটের কৃষকরা। এই সংকট কাটাতে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে লাভজনক সাথী ফসল উৎপাদনে নানামুখী পদক্ষেপ নেয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখের পাশাপাশি জমিতে আলু, পেঁয়াজ, রসুন, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি সহ নানা সবজি চাষ শুরু হয়। আমরা আখ চাষ করি, আগে করতাম বাপদাদার আমল থেকে, তখন কোনো পাইতাম না, শুধু আখ চাষ করি। তা এখন বর্তমান সাথী ফসল দেই, তাতে আমরা অনেক লাভবান হই। আগে 1 বছর পর যেহেতু টাকা পাবার, এই 3টা সাথী ফসলে আমি 2 মাস পর পর টাকা পাই, আমি খুব উপকৃত হচ্ছি। 50 শতক জমিতে আমি লাগাচ্ছি সাথী ফসল, আমার 5 থেকে 7টা ফসল আমার বর্তমান আছে। একই জমিতে আখের পাশাপাশি 3টি সাথী ফসল চাষ করে লাভবান হয় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। তাদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগেরও। সাথী ফসল প্রযুক্তিটি
আরও জনপ্রিয় করার জন্য এবং সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন ধরনের মাঠ দিবসের আয়োজন করে থাকি, বিভিন্ন ধরনের চাষি প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আখ অর্থকরী ফসল এবং আখের উপর বেস করে আমাদের চিনি কলগুলো চলে। আখের উৎপাদন বাড়ানোর জন্য 12 মাসি ফসল হিসেবে আসলে কৃষকরা একটু অনাগ্রহ দেখায়। সেক্ষেত্রে যদি 2 বা 3টা বছরে সাথী ফসল নিতে পারে তাহলে কৃষকরা লাভবান হবে। সাথী চাষে নানা সম্ভাবনার কথা জানালেন কর্তৃপক্ষ। জয়পুরহাট সুগার মিল আগে যেভাবে চলতো তার থেকে অবশ্যই 1 মাস হলেও বেশি চলবে এই আখের সাথে সাথী ফসল এই আবাদ বৃদ্ধি করার মাধ্যমে। চাষিদেরকে দেখা যাচ্ছে যে তাদের আয় বৃদ্ধির জন্য এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্যই যে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে আখ ফসলের সাথে এই স্বল্পমেয়াদী ফসলগুলো আবাদ করতে পারে। সাথী ফসল চাষের সুযোগ সৃষ্টি হয় জয়পুরহাটের আখ চাষিদের সামনে কৃষি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। অপ্রচলিত ও উচ্চ মূল্যের ফল হওয়ায় লাভজনক চাষে পরিণত হয়েছে স্ট্রবেরি। ফুল আর কাঁচা পাকা ফলে ভরে গেছে ছোট ছোট গাছগুলো। স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ ফল হয়, দেশের বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। লাভজনক এই চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। নভেম্বরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। 6 বিঘা জমিতে রোপণ করেন 40,000 স্ট্রবেরির চারা। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় 70 থেকে 80,000 টাকা। নিয়মিত পরিচর্যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল আসতে শুরু করে। এখন সাদা ফুল আর পাকা লাল স্ট্রবেরি ফল শোভা পাচ্ছে গাছে গাছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফল সংগ্রহ শুরু হয়েছে, চলবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। 50,000 গাছ লাগাইছি। এর মধ্যে আছে বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, আমেরিকান ফেস্টিভাল আছে আর আমেরিকান কার্নিভাল আছে। বাগানে অনেক কাঁচা এবং পাকা ফল কি সুন্দর ধরে রয়েছে, দেখে আমাকে অনেক ভালো লেগেছে। এটা বিদেশি ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে চাষ হচ্ছে। আমাদের এই আবহাওয়াতে হয়েছে দেশে, এটা যদি বাজারে নেওয়া যায় অনেক লাভবান হবে। বিদেশি ফল স্ট্রবেরি চাষে নিজের সফলতার কথা জানালেন এই উদ্যোক্তা। ফলও আছে, ফুলও আছে, হারভেস্ট করার জন্য পেকেও গেছে, সে ফলগুলো তুলছি। 4-5 বিঘে আমার মেয়া করছে, তাই ভালোই ফল আল্লাহ দিচ্ছে। এই ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। আমরা সার্বক্ষণিক কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষকের পাশে আছি, রোগবালাই বা অন্যান্য যে ব্যবস্থাপনা নিয়ে। আশা করি হয়তো দিন দিন এটা আবার বৃদ্ধি পাবে আমার জীবননগরে। লাভজনক এই বিদেশি ফল চাষ বৃদ্ধির মাধ্যমে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, এমনটাই মনে করে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে মেগা ঈদ সেল ক্যাম্পেইন। 10 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতারা পাবেন 80% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং 5 কোটি টাকা মূল্যের এক্সক্লুসিভ ভাউচার। প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জানান, ঈদের কেনাকাটাকে সাশ্রয়ী ও নিরাপদ করতে প্রতিবারের মতো এবারও বিশেষ মূল্য ছাড় দিয়েছে দারাজ। মিজান শাহজাহানের রিপোর্ট। সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছে দারাজ বাংলাদেশ। মেগা ঈদ সেল ক্যাম্পেইনে নানা অফার দিয়ে এবারের ঈদেও ক্রেতাদের নজর কেড়েছে তারা। দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ASM হাসিনুল কুদ্দুস রুশো বলেন, 3 দিনের মধ্যে দেশের যে কোনো প্রান্তে পণ্য পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সফলতার সাথে কাজ করছে দারাজ। কাস্টমারের জন্য আপনার প্রায় 5 কোটি টাকা সমমূল্যের ভাউচার সেলারদের সহযোগিতা অফার করছি। আমরা আপনার ফ্রি ডেলিভারি অফার করছি, যেমন আমাদের একটা চ্যানেল আছে যেখানে আপনি 3টি প্রোডাক্ট একসাথে কিনলে ফ্রি ডেলিভারি পাবেন, 4টি প্রোডাক্ট কিনলে আপনি একটা গিফটও পাবেন, ওটাকে আমরা চয়েস বলছি। এছাড়া আমাদের যারা পেমেন্ট পার্টনার আছে, ধরেন নগদ, বিকাশ, তাছাড়াও ব্যাংক কার্ডগুলো, ওইটা আপনি ইউজ করলেও দেখা যাবে যে ওখানে আপনার 15% পর্যন্ত ডিসকাউন্ট আছে। সো এই সব কিছু মিলায়ে আপনি দারাজের প্ল্যাটফর্মে ঈদে এবং রোজায়
খুবই সুলভ মূল্যে আপনি আপনার প্রোডাক্টটা কিনতে পারবেন। তিনি বলেন, ক্রস বর্ডার ডিজিটাল কমার্স পলিসি 2024 সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদন পেলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য কেনার সুযোগ পাবেন দেশের গ্রাহকরা। এই সময় যদি আমরা ক্রস বর্ডারে নিজেদেরকে সংযুক্ত না করি, ক্রস বর্ডার বাণিজ্যে, তাহলে আমরা পিছিয়ে যাব। বৈদেশিক যে জিনিসগুলো আমরা চাই, বিদেশের ফরেন যে প্রোডাক্টগুলো আমরা চাই, সেটার একটা ডিমান্ডের লিস্ট আমাদের কাছে থাকবে। সেটার উপর আপনি বেস করে লোকালি জিনিসগুলো প্রোডাক্ট করার একটা উদ্যোগ নিতে পারবেন। তো এতে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লোকাল এন্টারপ্রেনার ডেভেলপ করবে, একই সাথে আমাদের ফরেন কারেন্সির উপর যে ডিপেন্ডেন্সিটা, ওটা আমার মনে হয় কমে আসবে। প্রতিষ্ঠানটির মতে, ক্রস বর্ডার ডিজিটাল কমার্স পলিসি অনুমোদন পেলে একদিকে যেমন চোরাই পণ্য আসা কমে যাবে, অন্যদিকে বৈধ চ্যানেলে মানসম্মত পণ্য পাবেন গ্রাহকরা, আর সরকার পাবে রাজস্ব। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দারাজের কর্মীরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নিরাপদে পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই তাদের এই ব্যস্ততা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসির গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে অ্যাটলান্টা ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরুর একাদশে মাঠে নামেন লিওনেল মেসি, কিন্তু তাকে হতাশ করে খেলার 11 মিনিটে অ্যাটলান্টাকে এগিয়ে নেন এমানুয়েল ল্যাটে। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি মায়ামি। 20 মিনিটে মেসির জাদুতে 1-1 সমতায় ফেরে হাভিয়ের মাসেরানোর দল। এতে ইনজুরি থেকে ফিরে টানা 2 ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। নির্ধারিত সময়ের খেলা শেষের মিনিট খানেক আগে ফাফা পিকআউট মায়ামির জয় নিশ্চিত করেন। এতে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রইল ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। পতিত স্বৈরাচারের টার্গেট এখন পুলিশ, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী নির্বাচনে বাহিনীকে কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ চূড়ান্ত। 15 দিনে তদন্ত এবং 3 মাসে বিচার শেষ করার বিধান। গণতন্ত্রের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করার অভিযোগ। ওআইসির 11 দেশের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক। সব সংস্কারের সমর্থনের আশ্বাস। প্রবাসীদের প্রক্সি ভোটের বিকল্প নেই বলছে নির্বাচন কমিশন। এবং ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। লাল সবুজের জার্সিতে খেলতে ইংল্যান্ড থেকে উড়ে এলেন হামজা চৌধুরী, দেশকে জেতানোর প্রত্যয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।